আমরা যদি সংক্ষিপ্তভাবে তিস্তার উৎপত্তি দেখি, যে তিস্তা প্রায় 240 বছরের পুরনো একটি নদী, যার উৎপত্তি সিকিমের হিমালয়ের 7200 মিটার উঁচুতে চিতামহ্রদ হতে। এখানে আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গুগল আর্থ থেকে কালেক্ট করা, যে চিতামহ্রদের একটা ছবি, যেটা সিকিমের হিমালয় পর্বতের মধ্যে। এবং সিকিমটা মূলত কোথায়? সিকিম হচ্ছে 1975 সালের আগ পর্যন্ত ভারত থেকে আলাদা একটা অংশ ছিল, কিন্তু 1975 সালে ভারতের সাথে অ্যাড হয়েছে। তার জন্য আমরা বলতে পারি যে সিকিম হচ্ছে ভারতের একটা অংশ বা ভারতের একটা রাজ্য। তার মূলত দৈর্ঘ্য হচ্ছে 315 কিলোমিটার, এবং এই 315 কিলোমিটারের মধ্যে 125 কিলোমিটার বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর যদি আমরা দেখি যে তিস্তা আসলে কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, আমরা যদি এই ছবিটি একটু জুম করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের সিকিম, সিকিমের হিমালয় পর্বত। এখানে চিতামহ্রদ থেকে উৎপন্ন হওয়ার পর দেখেন যে একটা লং ডিস্টেন্স ও প্রবাহিত হওয়ার পর, বা লং টেরিটরি ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর, তারপর ধীরে ধীরে ও কি করছে, বাংলাদেশে প্রবেশ করছে। তো এই যে এই পয়েন্টটা দিয়ে দেখেন যে বাংলাদেশে প্রবেশ করেছে, এটা হচ্ছে বাংলাদেশের টেরিটরি, এটা হচ্ছে ইন্ডিয়ার টেরিটরি। তো এখানে আমাদের যেই জায়গাটা দিয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করছে, ওইটা মূলত আমাদের নীলফামারী জেলার কালীগঞ্জ। তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম, তার গাইবান্ধা, এগুলোর মধ্য দিয়ে বা এই জেলাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মূলত ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। এই যে এখানে আপনারা যেই নদীটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের মূলত ব্রহ্মপুত্র নদ, আর এটা হচ্ছে তিস্তা। তার প্রশস্ততা প্রায় 3.10 কিলোমিটার, তার মানে তিস্তা অনেক প্রশস্ত একটা নদী। 3 কিলোমিটারের উপর তার গড় প্রশস্ততা। এখন দেখেন যে তিস্তা একটা আন্তঃসীমান্ত নদী। আসলে আন্তঃসীমান্ত নদী বলতে আমরা কি বুঝি, আমরা এই ছবিটা দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি যে আন্তঃসীমান্ত নদী বলতে আসলে কি বোঝানো হয়। এখানে দেখেন যে তিস্তার উৎপত্তি হিমালয়ে হওয়ার পর ভারতের একটা অনেক বিশাল টেরিটরি প্রবাহিত হওয়ার পর তারপর বাংলাদেশের টেরিটরিতে প্রবেশ করেছে। এই ট্রান্স বাউন্ডারি রিভার বা আন্তঃসীমান্ত নদী মূলত হলো ওই সকল নদী যেগুলা কোনো একটা দেশে উৎপন্ন হওয়ার পর ওই দেশের একটা নির্দিষ্ট টেরিটরি প্রবাহিত হওয়ার পর অন্য একটা দেশের টেরিটরিতে প্রবেশ করে। এরকম প্রায় 57টা আন্তঃসীমান্ত নদী আছে বাংলাদেশের, যার মধ্যে 54টাই ভারতের সাথে আমাদের। হ্যাঁ, খুব অবাক হবেন যে আসলে এই 54টা নদীর মধ্যে 43টা নদীর মধ্যে ভারত কোনো না কোনোভাবে পানি আটকে রাখছে। তারা বাঁধ সৃষ্টি করে বা অন্য কোনো উপায়ে বা যেভাবে হোক পানিটাকে তারা আটকে রাখছে। তো আমাদের যেহেতু এতগুলো নদী ভারতের সাথে, এবং আমাদের ট্রান্স বাউন্ডারি রিভার প্রায় 57টা, ভারতের সাথে 54টা, তার জন্য অবশ্যই ভারতের সাথে আমাদের এক ধরনের চুক্তি দরকার, বা একটা সমঝোতা চুক্তি বা একটা স্মারক দরকার ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এই কাজটা করা হয়েছে যৌথ নদী কমিশন গঠনের মাধ্যমে, যেটা গঠিত 1972 সালের 19 মার্চ। তো এই যৌথ নদী কমিশন গঠন হওয়ার পর দেখেন কি হলো, যে যৌথ নদী কমিশনের প্রত্যেক বছর 4টা করে মিটিং হওয়ার কথা ছিল, যার মধ্যে তারা বিভিন্ন সমস্যা বা এই ট্রান্সবাউন্ডারি রিভারগুলো বা হচ্ছে আমাদের যে আন্তঃসীমান্ত নদীগুলো, তা নিয়ে যত প্রবলেম আছে তাদের আলোচনা করার কথা ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা দেখা যায় যে 38তম যে জেআরসি বা যৌথ রিভার কমিশনের মিনিস্ট্রিয়াল লেভেলে মিটিং ছিল, ওই মিটিংটা হয়েছে প্রায় 12 বছর পর। বছরের 4টা তো দূরের কথা, 12 বছর পর একটা মিটিং হয়েছে মিনিস্ট্রি লেভেলে। তাহলে আমরা বুঝতেই পারি যে আন্তঃসীমান্ত নদী নিয়ে ভারতের সাথে যেই প্রবলেম, ওই প্রবলেম সলভ করার জন্য এই প্রতিষ্ঠান কোনো কার্যকর প্রতিষ্ঠান হইতে পারে না। তিস্তা সংকটের শুরু ওই 1972 সাল থেকে, আমরা স্বাধীন হওয়ার পর থেকেই। যৌথ নদী কমিশন তো আমাদের প্রবলেম সলভ করতে পারে নাই। তারপরে অনেকবার চেষ্টা করা হয়েছে, দুই দেশের মধ্যে হচ্ছে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা করা হয়েছে। ওই চেষ্টার প্রেক্ষিতে 1983 সালে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল, যেটা হচ্ছে 2 বছর মেয়াদ ছিল, 1985 সাল পর্যন্ত। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাইতো 36% পানি, ভারত 39% পানি, এবং নদীতে থাকতো হচ্ছে 25% পানি। মূলত এই 25% পানি নদীর নাব্যতা ধরে রাখার জন্য। যদি নদীতে এনাফ পানি না থাকে, তাহলে পলি জমে যাবে এবং নদীর যেই স্বাভাবিক গতিপথ আছে ওই গতিপথটা বাধাগ্রস্ত হবে। তার জন্য এই পানিটা তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে নদীতে রাখা হবে, আর বাকি পানিটা দুই দেশের মধ্যে হচ্ছে ভাগ করে নেওয়া হবে। ভালো কথা, আমরা এই চুক্তিতে রাজি হয়েছি এবং আমরা একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরও করলাম, যেটা স্থায়িত্ব ছিল 2 বছর। 1985 সালে শেষ হয়ে যায়। আরও 2 বছর পর 1987 সালে 2 বছরের জন্য আবার চুক্তিটা নবায়ন করা হয়েছিল, কিন্তু 1987 সালে এই চুক্তিটা শেষবার নবায়ন করা হয়। তারপর আর এই চুক্তিটা কখনো নবায়ন করা হয়নি। 1998 সালে ভারত কি করলো, জলপাইগুড়িতে গজলডোবা বাঁধ নির্মাণ করলো। জলপাইগুড়িটা মূলত বাংলাদেশ থেকে 60 কিলোমিটার উজানে অবস্থিত, যার মধ্যে আছে 54টা ফটক।
এই জলপাইগুড়ি বাঁধ নির্মাণের আগে বাংলাদেশে অববাহিকায় প্রায় 2500 কিউসেক পরিমাণ পানি পাওয়া যেত, কিন্তু দেখা গেছে যে এই বাঁধটা নির্মাণের পরে কেবলমাত্র 400 কিউসেক বা তার থেকে কম পরিমাণ পানি বাংলাদেশে আসতেছে। জলপাইগুড়িতে এই বাঁধটা দেওয়ার ফলে 2014 সালের পর বাংলাদেশ আর কখনো মূল প্রবাহের পানিই পায় নাই, বা মূল প্রবাহ যে তিস্তার উৎপত্তিস্থল থেকে যে প্রবাহিত পানিটা আসতো, এই পানিটা একতরফাভাবে ভারত উইথড্র করে নিচ্ছে আমাদের থেকে। আপনারা যদি এই গজলডোবা বাঁধটা যদি দেখেন, এই পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে আপনারা দেখতে পারবেন এই পাশে কি পরিমাণ পানি। আপনারা দেখেন হচ্ছে ক্যানেলগুলো কেটে পানিগুলো ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যদি এই পাশে দেখেন যে বাঁধের এই পাশে চর হয়ে গেছে, মাঝখানে দেখেন নদীর নাব্যতা নাই। এই পাশটা আপনারা খেয়াল করলে দুইটা পাশের মধ্যে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আসলে একটা বাঁধ কি পরিমাণ ক্ষতি করতে পারে। যদি ভাবেন যে এই একটা বাদই আসলে আমাদের যত সমস্যা আছে তার কারণ, তাহলে আমি আর আপনি বুকার রাজ্যে বসবাস করতেছি। এই ম্যাপে যতগুলো লাল কালার মার্কার দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে তিস্তার উজানে বাঁধ। আমরা যদি একটা জুম করি তাহলে দেখতে পারবেন প্রথম বাঁধটা, এখানে দেখেন লেখা আছে তিস্তা রিভার ড্যাম। এখন আপনি যদি উপর দিকটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে মেইন ড্যাম। নিচের দিকটা দেখেন বালি হয়ে আছে, উপরের দিকে পানি সব রিজার্ভারে আছে, একটা ছোট্ট একটা ক্যানেল দিয়ে এই পানিগুলো বের করা হচ্ছে। বাট নিচের দিকে দেখেন পানির অস্তিত্বই নেই ধরতে গেলে, এই অল্প একটা ছোট্ট ক্যানেল দিয়ে বের করতেছে। এটা হচ্ছে ড্যাম ওয়ান। আমরা যদি জুম আউট করে আরেকটা ড্যাম জুম ইন করি, এটা দেখেন একটু খেয়াল করেন যে এই পাশটা দেখেন, আপনি এই পাশে পানির পরিমাণ দেখেন, এটা হচ্ছে ড্যাম, ওই পাশটা দেখেন পানি। তো রিজার্ভারে কি পরিমাণ পানি জমে আছে, বাট এই পাশটা দেখেন কোনো পানিই নেই। তারপর যদি আমরা আরেকটা হচ্ছে মার্কার একটু জুম করি, এটা হচ্ছে দেখেন লেখা আছে যে লো ড্যাম 3 হাইড্রো পাওয়ার। এই যে এই ড্যামটা এটা হচ্ছে হাইড্রো পাওয়ারের জন্য, হাইড্রো পাওয়ার প্ল্যান্টের জন্য তারা করছে, এবং পানিগুলো প্রত্যেকটা হাইড্রো পাওয়ারের জন্য এরকমভাবে আটকায় দিচ্ছে। তারপর যদি আমরা নেক্সটটা দেখি, তাহলে দেখেন উপর দিকটা আমরা খেয়াল করলে দেখতে পারবো কি পরিমাণ পানি রিজার্ভারে জমে আছে। কিন্তু এর পরের টুক যদি আমরা খেয়াল করি, দেখেন যে কতটুক ন্যারো হয়ে গেছে এই ড্যামটার পরে। এটা হচ্ছে ড্যাম নম্বর 4 তাদের হাইড্রো পাওয়ারের জন্য। দেখেন তার পরের অংশটুক কি পরিমাণ ন্যারো হয়ে গেছে। দেখেন যে এটা হচ্ছে আমাদের গজলডোবায় বা কলকাতায় যে গজলডোবায় যে তিস্তা ব্যারেজটা আছে, এই ব্যারেজটা হচ্ছে এটা। একটু খেয়াল করে দেখেন এটার সাইড দিয়ে হচ্ছে ক্যানেল দিয়ে হচ্ছে পানি অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পারবেন এই ক্যানেলটা নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যাঞ্চলে, যেখানে নদ নদীর পরিমাণ খুব কম, এবং এই পানিটা তারা ওইখানে কৃষিকাজের জন্য ইউজ করবে, এটাই হচ্ছে তাদের পারপাস। তো আপনারা আমি যদি একটু জুম ইন করি, এই জায়গায় দেখেন যে ক্যানেলটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরোটা হচ্ছে কাটা একটা ক্যানেল, এবং এটা হচ্ছে নর্মাল নদী ছিল না, এই খালটা পুরোটাই হচ্ছে কেটে পানিটা হচ্ছে ডাইভার্ট করে নেওয়া হয়েছে। বাট আপনি যদি এখন অন্য দিকটা দেখেন, ব্যারেজের অন্য পাশটা আমি যদি একটু জুম করি, দেখেন এই পাশটার অবস্থা কী হয়েছে। এখানে হচ্ছে নদীর পানিই নেই, আমাদের অল্প একটা ন্যারো জায়গা দিয়ে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে। যাই হোক, আমরা যদি জুম আউট করি, ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখতে পারবো যে আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু একটা ব্যারেজ আছে, যেটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। এটা হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ। এই ব্যারেজটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে, এবং এই ব্যারেজটা আসলে করা হয়েছে আমাদের তিস্তা যেই সেচ প্রকল্প করা হয়েছিল, যেই সেচ প্রকল্পটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প, এই সেচ প্রকল্পের জন্য এটা করা হয়েছিল। 1998 সালে গজলডোবাতে বাঁধ নির্মাণের পরেও আমরা তিস্তার সংকট সমাধানের চেষ্টা থামিয়ে দিইনি। আমরা তাও আলোচনা করে গেছি, যার প্রেক্ষিতে 2007 সালে আরেকটা চুক্তি হওয়ার কথা ছিল। তারা একটা সিদ্ধান্তে পৌঁছান যে বাংলাদেশ 40% পানি পাবে, ভারত 40% পানি পাবে, এবং নদীতে থাকবে 20% পানি। কিন্তু আমাদের সেই সমঝোতা চুক্তি কখনো বাস্তবায়নই হয়নি। কেন বাস্তবায়ন হয় নাই তার প্রেক্ষিতে আমরা দেখতে পারি যে 2011 সালে 15 বছর মেয়াদী এই চুক্তিটা হওয়ার যে কথা ছিল, যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই চুক্তিটা করার জন্য বাংলাদেশেও আসেন এবং হচ্ছে কথা দেন যে এই চুক্তি হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে যান, এবং তার বিরোধিতায় 2011 সালের ওই চুক্তিটাও আমরা করতে পারিনি। তারপরেও আমরা আশা হারাই নাই। আমরা 2015 সালে নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফরের আশায় ছিলাম, কারণ তার সাথে তখন সফরসঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাদেশে আসলেন এবং বক্তব্য দিলেন আমার উপর আস্থা রাখুন।
কিন্তু আস্থা রাখার মতো কোনো কিছু তিনি করেন নাই। তিনি উল্টা আমাদের অন্য সমাধান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার উপর আস্থা রাখতে বলে উনি যে সমাধান দিলেন, ওই সমাধান হলো যে ভারতের তোরসা এবং জলঢাকা নদী থেকে আমাদের পানি নেওয়ার কথা বললো। কিভাবে নিব? খাল কেটে নিব। তো এখন তো চাইলেই খাল কাটা যায় না, খাল কাটতে অনেক বেশি কস্ট, খাল কাটাতে অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, ইভালুয়েশনের ব্যাপার আছে, অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। উনি বলে দিলেন যে খাল কেটে নিয়ে আসো তুরসা আর জলঢাকা নদী থেকে, আমরা তো এটা পারবো না, আমাদের একটা প্ল্যান লাগবে, আর যেই পরিমাণ কস্ট হবে ওই কস্টটাকে আসলে আমরা বিয়ার করতে পারবো। এটা আসলে জাস্ট আমাদের তিস্তার পানি বা ন্যায্য হিস্যা না দেওয়ার একটা পরিকল্পনা, তাছাড়া কোনো কিছু না। উনি যে তোরসা আর জলঢাকা নদী থেকে পানি আনার কথা বললেন, এই দুইটা নদী মূলত আমাদের বাংলাদেশে, তোরসা নদীটা দুধকুমার হিসেবে পরিচিত এবং জলঢাকা নদীটা ধরলা হিসেবে পরিচিত। সবশেষ কী হলো 2024 সালে, যখন আমাদের প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ভারত সফর করলেন, তখন ভারত উল্টা বলল যে আমরা আপনাদের তিস্তা প্রজেক্ট করে দিতে চাই। এখন প্রশ্নটা হলো, ওরা যদি আমাদের তিস্তা নদী থেকে বা আমাদের তিস্তা থেকে একতরফা পানি উইথড্রই না করতো, তাহলে তো আমাদের কোনোভাবে তিস্তা প্রকল্পই করতে হয় না। মূলত এই ব্যাপারটা পুরোটাই আসলে আমাদের সময় নষ্ট করা। তাছাড়া চায়নার সাথে আমাদের যে কম্প্রিহেন্সিভ তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট হওয়ার কথা ছিল, ওইটা মূলত বিলম্ব করা বা ওইটা থেকে আমাদের দূরে সরায় রাখাই হচ্ছে ইন্ডিয়ার মূলত প্ল্যান। এবার আলোচনা করা যাক তিস্তা সংকটের প্রভাব সম্পর্কে। আসলে তিস্তা নিয়ে কেন আমাদের এত মাথা ব্যথা? আমরা যদি প্রথমেই দেখি যে তিস্তা মূলত আমাদের উত্তরাঞ্চল বা আমরা যদি বলি উত্তর পশ্চিমাঞ্চলের এলাকাগুলো ধীরে ধীরে মরুভূমি হয়ে যাচ্ছে। মরুভূমি কখন বলি? আমরা যেই প্লেসে পানি নাই কিন্তু সিল্ট থাকে বা স্যান্ডের আধিক্য থাকে। তিস্তা কিন্তু প্রত্যেক বছর হিউজ পরিমাণ উজান থেকে বালি নিয়ে আসে এবং ওই বালিগুলা তার পার এবং হচ্ছে তার চর জায়গায়, ওই জায়গার মধ্যে স্টক করে ফেলে এবং পানি যখন থাকে না তখন ওই অঞ্চলটা কিন্তু আমাদের, বা তিস্তার পানি যখন নাই, ওই অঞ্চলের পানির লেয়ার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবং ধীরে ধীরে ওই অঞ্চলটা অনেকটা মরুভূমির মতো হয়ে যাচ্ছে। তিস্তার আশেপাশে যে নদীগুলো আছে, বা আমরা যদি বলি বাংলাদেশের উত্তরাঞ্চলে যেই নদীগুলো আছে, অন্যতম হচ্ছে আত্রাই, পুনর্ভবা, করতোয়া, বাঙালি। এই নদীগুলা তিস্তাতে পানি না থাকার জন্য ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। অনেকগুলো ছোট ছোট নদী অলরেডি মরে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় যে সেচ প্রকল্প আছে, তিস্তা সেচ প্রকল্প উত্তরাঞ্চলের জন্য, ওই সেচ প্রকল্পটা তিস্তার পানি না থাকার জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে আমাদের কৃষি, উত্তরাঞ্চলের কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া যদি আমরা দেখি পলিজমে নদীতে চরের সৃষ্টি, তিস্তা এমন একটি নদী যেটি প্রতি বছরে প্রায় ৪৯ মিলিয়ন টন পলি নিয়ে আসে উজান থেকে বা ভারত থেকে, যখন তার টেরিটরির ভিতর দিয়ে বা ভারতের টেরিটরির ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে আসে। নদী চলতে থাকলে আমাদের ভাটিতে যেই এরিয়াতে আসে ওই এরিয়াতে ওই পলিগুলো সেটেল হয়। সেটেল হলে বাংলাদেশে বা বাংলাদেশের যে টেরিটরিটা আছে, আমরা যেহেতু ভাটিতে, আমাদের ওইখানে চর জমে যাচ্ছে। আর এর পরিমাণ ৪৯ মিলিয়ন টন পার ইয়ার। সো আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ পলি নিয়ে আসে। আর নদীর নাব্যতা হারায় যায়, যেহেতু যে পলি জমে চর সৃষ্টি হচ্ছে, তার মধ্যে নদীর যে গতিপথ আছে এই গতিপথটা তো অবশ্যই কমে যাবে, বা ওই নদীর গতিপথটা হচ্ছে বাধাগ্রস্ত হবে। ফলে আমাদের নৌ চলাচল এবং বাণিজ্যও হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র নদীতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছিলাম, আমরা যদি আবার ব্যাকে যাই এইখানে আপনারা দেখতে পারবেন যে আসলে ব্রহ্মপুত্রের সাথে তিস্তা এসে মিলিত হয়েছে। তো এই ব্রহ্মপুত্র নদের মধ্যে যখন তিস্তা এসে মিলিত হয়েছে, যদি এই তিস্তার পানি কমে যায়, চিন্তা করেন, তার মানে ব্রহ্মপুত্র নদের মধ্যে পানির প্রবাহের পরিমাণ কমে যাবে। সমুদ্র থেকে যখন জোয়ার আসবে তখন ওই লবণাক্ত পানিটা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবে। এই লবণাক্ততা আমাদের মধ্যাঞ্চল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। প্রতি বছর বিপুল পরিমাণ বন্যায় ক্ষয়ক্ষতি হয়, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। গড়ে প্রায় ২০,০০০ মানুষ প্রত্যেক বছর নদী ভাঙনের জন্য সর্বস্ব হারিয়ে ফেলে। মৎস্যজীবী বা হচ্ছে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে এরকম প্রায় ৬০,০০০ পরিবার পানির পরিমাণ কমে যাওয়াতে এবং মাছের পরিমাণ কমে যাওয়াতে মানবেতর জীবনযাপন করতেছে। ধান এবং গমের উৎপাদন প্রায় ৭০ থেকে ৮০% কমে গেছে, যেহেতু আমাদের ওই অঞ্চলে পানির সরবরাহ বা সেচ প্রকল্প যেটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা প্রকল্প, এই তিস্তার পানির অভাবে বন্ধ আছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে আর্সেনিকের সমস্যা দেখা দিতেছে
এবং আমাদের তীব্র খাবার পানির সংকট দেখা দিচ্ছে। আমরা এখন প্রায়ই শুনি যে গ্রীষ্মকালে খরা হচ্ছে, ওই অঞ্চলের মানুষ খাবার পানি পাচ্ছে না, এবং যেই পান করার জন্য যে পানির লেয়ারটা আমাদের দরকার, ওই উত্তরাঞ্চলের অনেক এরিয়াতে ওই পানির লেয়ার পাওয়াই যায় না। সো আমরা বুঝতে পারতেছি আমাদের মিঠা পানির কি পরিমাণ সংকট হচ্ছে জাস্ট এই তিস্তার জন্য। এখন প্রশ্ন হলো যে আসলে আমরা ভাটির দেশ হিসেবে কি করতে পারি বা আমাদের কি করার আছে। ভারত যখন একতরফাভাবে তিস্তার পানি উইথড্র করে নিচ্ছে, তখন আসলে বাংলাদেশ হিসেবে বা অ্যাজ এ হোল বাংলাদেশ হিসেবে আমাদের কি করণীয়। বাংলাদেশ অলরেডি একটা মহাপরিকল্পনা বা মেগা প্রজেক্ট নিয়েছিল হাতে, যেটার নাম হচ্ছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট, যেটাকে সংক্ষিপ্তভাবে TRCM আরপি বলা হয়। বাংলাদেশ তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা বা মেগা পরিকল্পনা গ্রহণ করেছিল বা প্রণয়ন করেছিল। আমরা যদি পুরো পরিকল্পনাটি দেখি, পরিকল্পনার নাম ছিল তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট, যাকে সংক্ষিপ্তভাবে বলা হতো TRCM-RP। যে চীনের প্রেসিডেন্ট 2016 সালে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশের সাথে কয়েকটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন, কয়েকটা মোজ স্বাক্ষর করেন। বাংলাদেশ 2019 সালে বাংলাদেশের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি চীনের প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রদূতের মাধ্যমে তিস্তা প্রকল্প নিয়ে সহায়তা চান। এরই প্রেক্ষিতে চীনের রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি, যেটার নাম হচ্ছে চাইনিজ পাওয়ার কর্পোরেশন, এই প্রকল্পের সকল ইভালুয়েশন কমপ্লিট করে এবং সকল সম্ভাব্যতা যাচাই করে তারা একটা রিপোর্ট তৈরি করে। ওই রিপোর্টটা আমাদেরকে দেওয়া হয়। এই রিপোর্টটা 30 মে 2019 সালে গ্রহণ করা হয়, এবং এই প্রজেক্টটা বা এই মেগা প্রকল্পটা আমাদের কমপ্লিট হওয়ার কথা ছিল 2025 সালের মধ্য। যেই প্রকল্পটার টোটাল খরচ ধরা হয়েছিল 8,200 কোটি টাকা, কিন্তু প্রকল্পটা কখনো বাস্তবায়ন হয়নি, এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা জানি বিভিন্ন কারণে বাস্তবায়ন হয়নি। তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতি। আমরা দেখতেই পারি যে আসলে এখানে অনেক পক্ষ কাজ করছে। তার মধ্যে আমাদের প্রধান বাধাটা ছিল ইন্ডিয়া। তাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে একটা সিকিউরিটি কনসার্ন আছে। তারা চায় না যে চীন এত কাছাকাছি বা তাদের এই টেরিটরি এত কাছাকাছি একটা প্রকল্প করুক, তাতে ইন্ডিয়ার সমস্যা আছে। তাছাড়া আমরা জানি যে আমাদের আগের গভর্নমেন্ট যারা ছিল, তারা অনেকটা ভারতের প্রতিনিধির মতো কাজ করেছে, এজেন্সির মতো কাজ করেছে, এবং ভারতের লোক হিসেবে কাজ করেছে। তারা বাংলাদেশের স্বার্থ কখনোই চায়নি। তার জন্য প্রজেক্টটা আমাদের ওইখানেই থেমে যায়। প্রকল্পটা হলে আসলে কি হতো বা হচ্ছে আমরা কি পাইতাম, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রকল্পটা আসলে আমাদের জন্য কত জরুরি। কারণ আমরা অলরেডি দেখছি যে কি পরিমাণ প্রবলেম তিস্তা আমাদের জন্য। 170.87 স্কোয়ার কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হইতো এই প্রজেক্টটার মাধ্যমে। তারপর কি করা যেত, দুই পাশে 200 কিলোমিটারের মতো লং ড্রাইভ, রাস্তা, বাঁধ, পণ্য পরিবহনের ব্যবস্থা করা হতো। তারপর হচ্ছে মেরিন ড্রাইভের পাশে হোটেল, মোটেল, পর্যটন নগরী ইত্যাদি নির্মাণ করা হতো। পূর্ব চীনের জিয়াংশোর সুকিয়ান সিটির মতো নগর বন্দর করা হতো, একটা স্যাটেলাইট সিটি তৈরি করা হতো। দুই তীর বরাবর প্রায় 115 কিলোমিটারের 4 লেনের রুট হতো। তাহলে আমরা বুঝতেই পারি যে তিস্তার এরিয়া বা দুই পাশের মানুষের ভাগ্যই পরিবর্তন হয়ে যেত। তাছাড়া কি হইতো, কয়েকটি ব্যারেজ কাম রুট দিয়ে দুই পাশে যোগাযোগ রক্ষা করা হতো, বা নদীর দুই তীরের মধ্যে যোগাযোগ রক্ষা করা হতো কয়েকটি ব্যারেজ কাম রুট নির্মাণ করার মাধ্যমে। তাছাড়া ছিল সেচ খাল খনন করে যাতে বর্ষার পানি সংরক্ষণ করা যায়। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আসলে যে বর্ষাকালে যে অতিরিক্ত পানি ভারত আমাদের ছেড়ে দিচ্ছে, যার কারণে হচ্ছে বন্যা হচ্ছে, ফ্লাড হচ্ছে আমাদের এরিয়াতে, ওই পানিটা কিন্তু চাইলে আমরা সংরক্ষণ করে গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি, যখন আমাদের এখানে খরার মতো সিচুয়েশন তৈরি হয়। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যদি সেচ প্রকল্প কেটে এই পানিটা ডাইভার্ট করে তার আশেপাশে যত এরিয়া আছে আমরা নিয়ে যেতাম এবং ওই খালগুলোতে সংরক্ষণ করতাম, যখন বর্ষার মৌসুম থাকতো না, শুকনো মৌসুমে আমরা ওই পানিগুলো ইউজ করতাম, ফ্লাডের এফেক্টটা অনেক বেশি কমে যেত। তাছাড়া এখানে বলা হচ্ছে যে নদীর গভীরতা 5 থেকে 10 মিটার করা হবে। যেহেতু নদীতে পলি জমে গেছে, বর্তমানে তিস্তার গড় গভীরতা 5 মিটারের মতো আছে। তো আমরা ওই জিনিসটাকে এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 10 মিটার করা, অর্থাৎ দ্বিগুণ করা হতো। তাছাড়া আমরা আরেকটা প্রবলেম দেখছি যে তিস্তাতে বালি পড়ে পড়ে বা সিল্ট ডিপোজিশন হয়ে হয়ে বা স্যান্ড ডিপোজিশন হয়ে হয়ে চর সৃষ্টি হয়েছে। চরগুলো সৃষ্টি হওয়ার ফলে তিস্তা নদীর প্রশস্ততা অনেক বেশি বেড়ে গেছে, যেটা হচ্ছে প্রায় 3.10 কিলোমিটার অ্যাভারেজ প্রশস্ততা। তো এত প্রশস্ত একটা নদীর মধ্যে যখন পানি যাবে, তখন এটা তো চারপাশে ছড়ায় যাবে, এটাই স্বাভাবিক, এবং তার একটা নির্দিষ্ট ফ্লো থাকবে না, আরও বেশি সেডিমেন্ট জমা হবে, আরও বেশি চর তৈরি হবে। তো এটা সবাই আমরা এই ব্যাপারটা বুঝতে পারি। কিন্তু এই নদীর প্রশস্ততা যদি কমিয়ে আনা যায়, সাথে সাথে যদি তার গভীরতা বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের দুইটা কাজ হবে। এক হচ্ছে নদীর পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তারপরে হচ্ছে যে কাজটা হবে, নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং আমাদের নৌ যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং হচ্ছে পানিটা একটা নির্দিষ্ট ওয়েতে সুন্দরভাবে ফ্লো করতে পারবে, এটা ওভারফ্লো হবে না। বন্যার
এফেক্ট অনেক বেশি, বা বন্যার যে ক্ষতির প্রভাব ওইটা অনেক বেশি মিটিগেট হবে বা কমে যাবে। তো এই প্রকল্পতে আমাদের যেটা করা হবে বলা হয়েছিল সেটা হচ্ছে 3.10 কিলোমিটার প্রশস্ত তিস্তাকে শুধুমাত্র 0.7 থেকে 1 কিলোমিটারের মধ্যে নিয়ে আসা হবে। তাতে তার প্রশস্ততা অনেক বেশি কমে যাবে এবং একটা নির্দিষ্ট চ্যানেল ক্রিয়েট হবে। তাছাড়া কি বলা হয়েছে, তাছাড়া বলা হয়েছে এই প্রজেক্টটা কমপ্লিট হলে 108 কিলোমিটার নদী খনন করা হবে। 108 কিলোমিটারের মতো যদি নদী খনন করা হয় তাহলে আমাদের মাঝখানে, নদীর মাঝখানে যে বালি স্তর রয়েছে বা হচ্ছে আমাদের ডেপোজিটগুলো রয়েছে, ওইগুলো সরিয়ে নদীর একটা নির্দিষ্ট ফ্লো তৈরি করা যাবে। তাছাড়া বলা হয়েছিল 103 কিলোমিটার তীর রক্ষা করা হবে। নদীর দুপাশে যে তীর রয়েছে সেই তীর থেকে 103 কিলোমিটার তীরকে বিভিন্নভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রক্ষা করা হবে। তাছাড়া বলা হয়েছে যে চরগুলা খনন করা হবে, যত চর ক্রিয়েট হয়েছে তিস্তাতে সবগুলা চর খনন করা হবে। তারপর বলা হয়েছিল যে বালি সরিয়ে কৃষি জমি উদ্ধার করা হবে। আমাদের এই তিস্তার আশেপাশে যেহেতু তিস্তার প্রশস্ততা অনেক বেশি, আর আমরা জানি যে বর্ষা মৌসুম উজান থেকে প্রচুর পরিমাণে সিল্ট আমরা দেখেছিলাম, প্রায় 49 মিলিয়ন টন সিল্ট ও প্রত্যেক বছর বা বালি প্রত্যেক বছর ডেপোজিট হিসেবে নিয়ে আসে। তো আমাদের এই নিম্নাঞ্চলে বা ভাটির দেশে প্রচুর পরিমাণে কি হয়েছে যে আমাদের বালি জমে গেছে এবং আমাদের কৃষি জমিগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি এই বালিটা সরিয়ে নিতে পারি তাহলে আমাদের কৃষি জমিগুলো উদ্ধার হবে। তাছাড়া বলা হয়েছিল প্রায় 1,13,000 কোটি টাকা সম্পদ রক্ষা করার জন্য দুই পাশে থানা, কোস্টগার্ড, সেনাবাহিনীর ক্যাম্প করা হবে। তো ওভারঅল আমরা বলতে পারি যে তিস্তার আশেপাশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হইতো যদি প্রজেক্টটা হইতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সদিচ্ছার অভাব, রাজনীতিবিদ যারা ছিল বা হচ্ছে যারা দেশ পরিচালনা করছিল তাদের অনিচ্ছার জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য এই প্রজেক্টটা কখনোই বাস্তবায়ন হয় না। কারণ তারা যদি এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে চাইতো তাহলে হয়তো তারা ইন্ডিয়ার প্রেসারে ক্ষমতায় থাকতে পারতো না। তার জন্য আমাদের এই প্রজেক্টটা কখনোই কমপ্লিট হয় নাই। আমাদের উত্তরাঞ্চলের মানুষ, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ এখন পর্যন্ত নিয়মিত বন্যা, খরার ভুক্তভোগী। এখনও যদি আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই তিস্তার যেই দুর্ভোগ আছে এটার আমূল পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হবে। তো আমরা আশা করি যে এই প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে একটা সফলতার মুখ দেখবে। আমি এই ভিডিও শেষ পর্যায়ে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে কেমন হবে ওইরকম একটা রিপোর্টের সংক্ষিপ্ত একটা ভিডিও অ্যাড করলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার 54টা আন্তঃসীমান্ত নদী রয়েছে, যেগুলোকে আমরা বলেছি ট্রান্সবাউন্ডারি রিভার। আর আমরা জানি বাংলাদেশের টোটাল আন্তঃসীমান্ত নদী আছে 57টা, যার মধ্যে 3টা আছে মায়ানমারের সাথে, বাকিগুলো হচ্ছে ভারতের সাথে। তো এই 54টা আন্তঃসীমান্ত নদী নিয়ে বাংলাদেশের সাথে ভারতের অনেক বেশি প্রবলেম, এবং তারা কিভাবে আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে আমরা আগের ভিডিওগুলোতে এটা নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আলোচনা করব যে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি, আমরা কিভাবে বলতে পারি আমরা এখন এটার একটা যৌক্তিক সমাধান চাই, আমাদের ন্যায্য অধিকার চাই। তো তার জন্য আমরা প্রথমে যেই কাজটা করতে পারি তা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিসকাশন চালিয়ে যাব। আমরা প্রথমে আলোচনা করতে পারি ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট ব্যাপারটা নিয়ে, যে আমরা ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দুটোটাই দিয়ে আসছি। এখন আমরা যেই কাজটা করতে পারি যে আমরা প্রথমে ভারতকে বলবো যে আমরা তোমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা কোনো খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা চাই দুইটা প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে কোএক্সিস্ট করবে, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকবে। কিন্তু তোমরা যদি এই আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে আগ্রাসন চালাইতে থাকো তাহলে তো আমরা এটা মেনটেন করতে পারবো না। আমরা তোমাদের সুবিধা দিব তখনই বন্ধু বলবো যখন বন্ধু আমার জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। কিন্তু তোমরা যদি
আমার নদীগুলোকে বা আমার দেশে ভাটিতে যে নদীগুলো আসছে এগুলোর উজানে যদি বাদ দিয়ে রাখো, তাহলে তো এটা আমাদের পক্ষে মেনটেন করা সম্ভব না। তোমরা যদি নদীর ন্যায্য হিস্সা না দাও, আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা না দাও, তাহলে আমরা ট্রান্সশিপমেন্ট বন্ধ করতে বাধ্য হব। সরাসরি না বলে আমরা ডিপ্লোমেটিক্যালি বলবো যে, বা আমরা তাদের বুঝাবো যে আসলে আমরা এটা করতে পারি বা আমরা এটা করতে চাই, তোমরা যদি আমাদের সাথে কোঅপারেট না করো তাহলে আমরা এটা করতে চাই। দ্বিতীয় আমি যে পয়েন্টটা বলবো ওইটা হচ্ছে বাংলাদেশ একটা বাণিজ্যিক হাব। আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়াতে অবস্থিত, এবং হচ্ছে আমরা যদি চিন্তা করি যে ইস্টে পূর্বের দিকে আছে হচ্ছে আমাদের এশিয়ান ব্লক, এবং হচ্ছে আমাদের যে বাংলাদেশের পশ্চিম দিকে যদি আমরা চিন্তা করি, এই ব্লকটা হচ্ছে আমাদের আসলে সার্ক ব্লক। তাছাড়া আমাদের রিজিওনাল ব্লক আছে বিভিন্ন ধরনের, যেমন বিমস্টেকের সাথে বাংলাদেশের এটা আছে, তাছাড়া বিসিআইএম এর সাথে বাংলাদেশের এটা আছে, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার, এই ব্লকগুলোর সাথে সবগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের। এবং বাংলাদেশ সমুদ্র তীরবর্তী একটি দেশ, আমাদের সমুদ্র বন্দর রয়েছে, এই সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে আমাদের যে আঞ্চলিক রিজিওনাল ফোরাম আছে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। আমরা এই চ্যানেলটা কাজে লাগিয়ে আমরা ওদের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারি। আমরা সরাসরি যদি প্রেশার নাও দিতে পারি, আমরা আলোচনা চালিয়ে যেতে পারি, যাতে অন্যান্য দেশগুলো জানে যে ইন্ডিয়া আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, এবং এই পানির আগ্রাসন ওরা যদি বন্ধ না করে, আমরা এই চ্যানেলগুলো দিয়ে ওদের সাথে হচ্ছে ডিসকাশন করতে পারি, বা হচ্ছে এই চ্যানেলগুলো ব্যবহার করে বা বিভিন্ন ধরনের এই চ্যানেলের মিটিংগুলোতে আমরা এই বিষয়গুলো উত্থাপন করতে পারি। তৃতীয় যে পয়েন্ট আপনাদের বলবো তা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা রিপোর্টে দেখা যায় যে ভারতের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা আয়ের উৎস বাংলাদেশ। এই ছোট্ট একটা টাইনি কান্ট্রি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, কিন্তু ভারতের মতো এত বড় একটা কান্ট্রির দ্বিতীয় বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হচ্ছে বাংলাদেশ। তো আপনারা চিন্তা করলেন যে বাংলাদেশ যেরকম ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট, ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট আপনারা যদি একটু চিন্তা করেন, যে আমরা ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে আমদানি করি, বা আমদানি বাণিজ্য গ্যাপ প্রায় হচ্ছে 10 বিলিয়নের মতো, বা তার থেকে কিছু কম বেশি হবে, যে শুধু গ্যাপটাই হচ্ছে 10 বিলিয়নের মতো। তাছাড়া আমরা বলতে পারি যে আমাদের গার্মেন্টস সেক্টর থেকে অনেক শিল্প কারখানার সেক্টরে ইন্ডিয়ান প্রচুর পরিমাণে লিগাল এবং ইলিগাল কর্মী আছে, যারা হিউজ পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ থেকে নিয়ে যায়। ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের পর্যটনের একটা বিশাল মার্কেট। ইন্ডিয়ার যে পর্যটন শিল্প আছে তার একটা বিশাল মার্কেট আছে হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশিরা ইন্ডিয়াতে ভ্রমণ করে। তাছাড়া আমরা বলতে পারি আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ান হেলথ কেয়ার সিস্টেম, যেটার উপর অনেকটা বাংলাদেশ নির্ভরশীল, এবং এটা থেকে ইন্ডিয়া প্রচুর পরিমাণে ইনকাম করে। বাংলাদেশের ছোটোখাটো কোনো প্রবলেম হলেই যাদের টাকা আছে তারা ইন্ডিয়া চলে যায়, কলকাতা চলে যায়, এ থেকেও তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাছাড়া আমরা বলতে পারি যে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্য ইন্ডিয়া থেকে আমদানি করি। তাহলে আমরা বলতে পারি যে আমরা যেরকমভাবে আমদানি নির্ভর ইন্ডিয়ার উপর, ইন্ডিয়া কিন্তু আমাদের উপর রপ্তানি নির্ভর। কারণ হচ্ছে ওদের বাজার আমরা ওদের থেকে কিনি, ক্রেতা ওইটা নিবে। এখন কোন দোকান থেকে নিলাম ওইটা তো ফ্যাক্ট না, হয়তো আমরা অন্য একটা কান্ট্রি থেকে নিলে কস্ট একটু বেশি পড়বে, ভারত আমাদের প্রতিবেশী হওয়াতে কস্টটা কিছুটা কম হয়, কিন্তু এই না যে আমরা এক দোকান থেকে জিনিস না নিলে আরেক দোকান থেকে আমরা জিনিস নিতে পারবো না। আমরা পণ্য অন্য কান্ট্রি থেকেও আনতে পারবো, কিন্তু চিন্তা করেন আমি যদি কাস্টমার হিসেবে অন্য কোথাও চলে যাই, এটা অবশ্যই দোকানদারের লস। এই জিনিসটা ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। তোমরা যদি তিস্তার পানির ন্যায্য হিস্সা আমাদের না দাও, তাহলে আমরা আমাদের বিকল্প বাজার খুঁজতে বাধ্য হব, তোমাদের সাথে সম্পর্ক আমরা বেশি দিন রাখতে পারবো না। সো এই পয়েন্টগুলাই যদি আমরা ইন্ডিয়াকে প্রাথমিকভাবে আমরা এই জিনিসগুলো বলতে পারি, অলরেডি অনেক ক্ষেত্রে আমরা বলার চেষ্টা করেছি, বুঝিয়েছি, কিন্তু তাতে আসলে ইন্ডিয়ার টনক ওরকমভাবে নড়ে নাই। কারণ আমাদের দেশের ক্ষমতায় যারা ছিল বা আমাদের সরকারে যারা ছিল, তারা ইন্ডিয়ার ক্ষেত্রে সবসময় নমনীয় ছিল, অনেকটা ইন্ডিয়ার দালাল হিসেবে কাজ করেছে। তারা কখনো ইন্ডিয়ার সাথে বড় গলায় কথা বলতে পারে নাই। একটা সোভারেন কান্ট্রি হিসেবে আমাদের যে রাইট আছে ওইটা ইন্ডিয়ার কাছে কখনো চাইতে পারে নাই। বড় গলায় বলতে পারি না যে আমাদের রাইট আমাদের দিতে হবে, আমাদের ন্যায্য দাবি যেটা যেটা আমরা পাই ওইটা আমাদেরকে দিতে হবে, কিন্তু এই কথাটা বাংলাদেশের সরকার থেকে বলতে পারে না। সো এই জিনিসগুলো আলোচনা করার পর তারপরেও যদি ইন্ডিয়া আমাদের সাথে কোঅপারেট না করে, তখন অবশ্যই আন্তর্জাতিক আইন আছে, আমরা ওই অনুযায়ী আসলে কি করতে পারি তাই আমরা দেখব। এখানে মূলত আমরা দুইটা আন্তর্জাতিক আইন সম্পর্কে বলবো। প্রথমটা হচ্ছে 1966 সালে হেলসিঙ্কি সনদ, দ্বিতীয়টা বলবো যে জাতিসংঘ জল প্রবাহ কনভেনশন। তো 1966 সালে যে হেলসিঙ্কি সনদ আছে ওইটাতে বলা আছে যে প্রতিটি অববাহিকাভুক্ত রাষ্ট্রের অভিন্ন নদীগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অন্য রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় নিতে হবে। লাইনটা কত বেশি ইম্পর্ট্যান্ট আপনি একটাবার চিন্তা করেন, যে এখানে বলা আছে যে যে অববাহিকাভুক্ত অর্থাৎ ট্রান্সবাউন্ডারি রিভার যেই কান্ট্রির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ফর এক্সাম্পল একটা রিভার যদি ধর নেপালে উৎপন্ন হয়েছে, ওইটা ইন্ডিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ হয়েছে, তাহলে আমরা বলতে পারতাম যে এই রিভারের অববাহিকাভুক্ত রাষ্ট্র হচ্ছে তিনটা, নেপাল, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আমাদের তিস্তার ক্ষেত্রে যেরকম আমরা বলতে পারি যে ট্রান্সবাউন্ডারি রিভারের ক্ষেত্রে আমাদের দুইটা কান্ট্রি হচ্ছে তার অববাহিকাভুক্ত, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ইন্ডিয়া।
অভিন্ন নদীগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অন্য রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় নিতে হবে। তো একটা রাষ্ট্র ইন্ডিয়া, আর একটা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এখন অন্য রাষ্ট্রটা হলাম আমরা বাংলাদেশ। তো যখন ইন্ডিয়া এই তিস্তা রিভার ইউজ করবে, তার পানি ইউজ করবে, বা অন্য যে কোনো কাজেই তিস্তা রিভার ইউজ করুক, ওইটা হয়তো হাইড্রো পাওয়ারের জন্য, হয়তো বা তাদের এগ্রিকালচারের জন্য, বা যে ওয়েতে ইউজ করুক, তার জন্য অবশ্যই তাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় নিয়ে তারপর কাজ করতে হবে। কিন্তু ইন্ডিয়া কি আসলে আমাদের সাথে ওইটা করতেছে না। তারা একপাক্ষিকভাবে পানি উইথড্র করে নিছে 2014 সালের পর। তিস্তার মূল প্রবাহের পানি কখনো বাংলাদেশে প্রবেশই করে নাই। এগুলো ড্যাম দিয়ে রেগুলেট হওয়ার পর কখনো কখনো বর্ষাকালে প্রবেশ করছে অতিরিক্ত পরিমাণে, এবং হচ্ছে যখন শুষ্ক মৌসুম তখন হচ্ছে আটকায় রাখছে, প্রবেশই করে নাই। উত্তরাঞ্চলে কৃষি খরায় নষ্ট হয়ে গেছে, বর্ষাকালে আমাদের ফসল বন্যার পানিতে ভেসে গেছে, আমাদের নদী গর্ভে হাজার হাজার ঘরবাড়ি চলে গেছে, আমাদের খাবার পানির সংকট দেখা দিয়েছে। তো আমাদের তারা অবশ্যই অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিচারে রাখে নাই। তাছাড়া আমাদের ইকোলজি যদি আমরা চিন্তা করি, ওই জায়গার বায়োডাইভার্সিটি যদি আমরা চিন্তা করি, আমাদের উত্তরাঞ্চলের সব কিছু ধ্বংসের জন্য এই তিস্তাই হচ্ছে মূলত দায়ী। তো আমরা বলতে পারি ইন্ডিয়া এই হেলসিঙ্কি সনদের কোনোটাই ফলো করেনি। তাছাড়া আমরা বলতে পারি 1997 সালে জাতিসংঘ জলপ্রবাহ কনভেনশনে বলা আছে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে। প্রায় 20,000 মানুষ প্রত্যেক বছর বন্যার পানিতে একদম ঘরবাড়ি ছাড়া নিঃস্ব হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা দেখছি যে 60,000 জেলে পরিবার মাছের অভাবে এবং পানির অভাবে তারা হচ্ছে দুর্বিষহ জীবনযাপন করতেছে। তাছাড়া আমরা দেখলাম যে আমাদের গম এবং ধানের উৎপাদন এবং প্রধান যে ফসলগুলো আছে উৎপাদন প্রায় 70 থেকে 80% পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারা কখনো আমাদের মারাত্মক ক্ষতির কথা বা আমাদের বিপদের কথা চিন্তা করে, বা আমরা ওই বিপদগুলোর সম্মুখীন যে হচ্ছি ওইটা চিন্তা করে তিস্তার পানি ব্যবহার করতেছে না। তো এই দুইটার পরে আমি আরেকটা জিনিস খুব বেশি এমফেসাইজ করব, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, যে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস ডান এট হেলসিঙ্কি। এটা হেলসিঙ্কিতে হয়েছে অন 17 মার্চ 1992। সো এই কনভেনশনটার আমি 2-3টা পয়েন্ট আপনাদের কাছে বা 2-3টা আর্টিকেল আপনাদের দেখাবো, যেটা অনুযায়ী আমরা আন্তর্জাতিক আইনে যাইতে পারি। তো তার মধ্যে হচ্ছে প্রথমে যদি আমরা দেখি যে এই কনভেনশনটার আর্টিকেল 2 যদি আমরা দেখি জেনারেল প্রভিশন, এখানে দেখেন যে 1 নম্বরেই বলা আছে যে আর্টিকেল 2 এর সাবসেকশন হচ্ছে 1 বা প্যারাগ্রাফ 1 আমরা বলতে পারি। এটাতে বলা আছে দ্য পার্টিস শ্যাল টেক অল অ্যাপ্রোপ্রিয়েট মেজার টু প্রিভেন্ট, কন্ট্রোল, রিডিউস এনি ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট। তার মানে একটা ট্রান্সবাউন্ডারি রিভারের সাথে যেই যেই দেশগুলো হচ্ছে যুক্ত আছে তাদের সবারকে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে যাতে প্রিভেন্ট, কন্ট্রোল অ্যান্ড রিডিউস এনি ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট, যাতে যে কোনো ধরনের আমাদের সমস্যা কি করতে পারি, আমরা কমায় নিয়ে আসতে পারি, সমস্যা কন্ট্রোল করতে পারি, এবং ওই নদী থেকে বা ট্রান্সবাউন্ডারি রিভার থেকে উদ্ভূত বিভিন্ন ইম্প্যাক্ট যেন আমরা রিডিউস করতে পারি। ইন্ডিয়াকে আমাদের সাথে এটা করতেছে না, তার মানে অবশ্যই আমাদের আর্টিকেল 2 এর 1 নম্বর প্যারাগ্রাফ যেটা আছে এটা ইন্ডিয়া ব্রেক করতেছে। সেকেন্ড প্যারাগ্রাফে আমি যে জিনিসটা বলবো, দ্য পার্টি শ্যাল ইন পার্টিকুলার টেক অল অ্যাপ্রোপ্রিয়েট মেজার, পার্টিসগুলোকে বা হচ্ছে যেই দেশগুলো যুক্ত তাদের কি করতে হবে, এখানে দেখেন যে লেখা আছে টু প্রিভেন্ট, কন্ট্রোল অ্যান্ড রিডিউস পলিউশন অফ ওয়াটার কজিং অর লাইকলি টু কজ ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের পলিউশন রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাদের আলোচনার মূল বিষয় এটা না, বাট এটাও কিন্তু একটা কনসার্ন যে তিস্তা রিভারের পানি কমে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে। তবে এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয় না আমাদের। তবে আপনারা কিন্তু বলতে পারেন যে আসলে যেই স্যান্ডের ডিপোজিট হয়, তিস্তা প্রত্যেক বছর যে সেডিমেন্ট নিয়ে আসে, এই সেডিমেন্টের ডিপোজিটটাও এক ধরনের দূষণ সৃষ্টি করে, এটা আপনারা উল্লেখ করতে পারেন। বাট এখানে আমাদের মেইন ফোকাসটা যদি আপনারা দেখেন যে টু এনশিওর দ্যাট ট্রান্সবাউন্ডারি ওয়াটার আর ইউজড ইন এ রিজনেবল অ্যান্ড ইকুইটেবল ওয়ে, আমাদের কি করতে হবে যে ট্রান্সবাউন্ডারি ওয়াটারটাকে অবশ্যই রিজনেবল এবং ইকুইটেবল ওয়েতে ইউজ করতে হবে, টেকিং ইনটু পার্টিকুলার অ্যাকাউন্ট দেয়ার ট্রান্সবাউন্ডারি ক্যারেক্টার্স, নদীগুলার ক্যারেক্টার অনুযায়ী বা ট্রান্সবাউন্ডারি ক্যারেক্টার অনুযায়ী তাদের রিজনেবল এবং ইকুইটেবল ইউজ করতে হবে ইন দ্য কেস অফ অ্যাক্টিভিটিস হুইচ কজ অর লাইকলি টু কজ ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট। মানে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা এখানে হচ্ছে ভারতের যে অ্যাক্টিভিটিসগুলো আছে তা আসলে ট্রান্সবাউন্ডারি রিভারের উপর যে ইম্প্যাক্ট ফেলবে ওইটা চিন্তা করে আমাদের অবশ্যই রিজনেবল এবং ইকুইটেবল ওয়েতে এটা ব্যবহার করতে হবে। সো এটাও ইন্ডিয়া করতেছে না। আমরা যদি 2 নম্বর পয়েন্টটা দেখি, টু এনশিওর কনজারভেশন হয় নেসেসারি রেস্টোরেশন অফ ইকোসিস্টেম, তো আমরা কিন্তু ওই কনজারভেশন করতে পারতেছি না যখন আমাদের এটা প্রয়োজন, যেখানে এটা প্রয়োজন, কারণ ইন্ডিয়া আমাদের ইকোসিস্টেম নষ্ট করার জন্য সব ধরনের পরিকল্পনা গ্রহণ করে তিস্তাতে কতগুলো বাদ দিয়ে রাখছে, আমরা পানিই পাচ্ছি না, তো আমরা কনজারভেশন করবো কিভাবে? আমাদের ইকোসিস্টেম কনজারভেশন বা বায়োডাইভার্সিটি কনজারভেশনের কোনো ওয়ে তারা রাখে নাই, তাহলে এটা অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারপর এটার যদি আমি 6 নাম্বার দেখি, দ্য রিপারিয়ান পার্টিস শ্যাল কোঅপারেট অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি অ্যান্ড রেসিপ্রোসিটি ইন পার্টিকুলার through bilateral and multilateral agreements in order to develop harmonized policies, program and strategies covering the relevant catchment areas of parts of their aim to prevention, control, reduction, transponder impact and aimed at the protection of the environmental transboundary waters or the environment influenced by such water including maritime
এনভায়রনমেন্ট। আমি যদি আপনাদের সংক্ষিপ্তভাবে এই জিনিসটা সামারাইজ করি তাহলে বলতে হবে যে ট্রান্সবাউন্ডারি রিভারের সাথে যুক্ত যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো অবশ্যই কি করবে যে ইকুয়ালিটি অ্যান্ড পারস্পরিক সহযোগিতা, মানে হচ্ছে আমাদের সমঝোতার ভিত্তিতে বা সমতার ভিত্তিতে এবং হচ্ছে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন ধরনের মাল্টিল্যাটারাল বা বাইল্যাটারাল এগ্রিমেন্টসগুলো করবে, যার মাধ্যমে একটা হারমোনি ক্রিয়েট হবে বা ওই হারমোনিক বা ঐক্য ক্রিয়েট হওয়ার মাধ্যমে, যার মাধ্যমে একটা ঐক্য ক্রিয়েট হবে এবং তারা বিভিন্ন ধরনের পলিসিস, প্রোগ্রাম, স্ট্র্যাটেজিস এগুলো তৈরি করবে এই ক্যাচমেন্টের জন্য বা এই নদীর জন্য বা এই প্রবাহের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে পলিসিস, প্রোগ্রামস অ্যান্ড স্ট্র্যাটেজিস ক্রিয়েট করবে। সো এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে করছে না, যদিও আমাদের একটা যৌথ নদী কমিশন আছে যেটা 1972 সালে 19 মার্চ স্বাক্ষরিত হয়েছিল এই নদীর সমস্যাগুলো সমাধানের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু যে বছরে 4টা করে মিটিং হওয়ার কথা থাকলেও তারা কোনো ধরনের মিটিং আমাদের সাথে করতেছে না। বা হচ্ছে 38তম মিটিংটা জেআরসি মিটিং বা জয়েন্ট রিভার কমিশনের মিটিং মিনিস্ট্রিয়াল লেভেলে আমরা যদি দেখি 12 বছর পর হয়েছিল। লাস্ট আর্টিকেলটা দেখবো এই কনভেনশনের, এটা হচ্ছে আর্টিকেল 22। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে। আমরা যদি 1 নম্বর প্যারাগ্রাফটা দেখে আপনারা দেখতে পারবেন, ইফ এ ডিসপিউট অ্যারাইজ বিটুইন টু অর মোর পার্টিস অ্যাবাউট দ্য ইন্টারপ্রিটেশন অর অ্যাপ্লিকেশন অফ দিস কনভেনশন, দে শ্যাল seek a solution by negotiation or by any other means of dispute settlement acceptable to the parties to the dispute। তার মানে এই কনভেনশনটা যখন আমরা বাস্তবায়ন করতে যাব তখন যদি একাধিক পার্টি, একের অধিক পার্টির মতো কোনো ধরনের ডিসপিউট ক্রিয়েট হয় বা দ্বন্দ্ব ক্রিয়েট হয়, তাহলে ওইটা সেটেল করার জন্য মিজার নেওয়া যাবে বা ওইটা সেটেল করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া যাবে দুইটা কান্ট্রির মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আমরা যদি 2 নম্বর প্যারাগ্রাফটা দেখি, দেখেন এখানে কি লিখছে যে হোয়েন সাইনিং, রেক্টিফাইং, অ্যাকসেপ্টিং, অ্যাপ্রুভিং অর এসিডিং দিস কনভেনশন or at any time thereafter, a party may declare in writing to the depository that for a dispute not resolved in accordance with paragraph 1, তার মানে হচ্ছে এই কনভেনশনে যে বিভিন্ন চুক্তি সাইন করার সময় বা গ্রহণ করার সময় বা হচ্ছে আলোচনা করার সময় আমাদের যদি 1 নম্বর যে আর্টিকেলটা আছে বা প্যারাগ্রাফটা আছে, এখানে 1 নম্বরে যে প্যারাগ্রাফ আছে এটা অনুযায়ী যদি সমঝোতার মাধ্যমে বা নেগোসিয়েশনের মাধ্যমে বা আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে না পারে তাহলে কি করা যাবে, it accept one or both of the following means of dispute settlements as compulsory in relation to any party accepting the same obligation। তো হচ্ছে তখন কি করা যাবে যে বোথ পার্টির মতামত নিয়ে যে আমরা দুইভাবে ডিসপিউট সেটেল করতে পারি। 1 নম্বরে বলছে যে সাবমিশন অফ দ্য ডিসপিউট টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এটাই আমাদের মেইন টপিক বা হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এটা, যে আসলে আমরা যেহেতু ইন্ডিয়ার সাথে কি করতে পারতেছি না, কোনো একটা সমঝোতায় পৌঁছাতে পারতেছি না, তাহলে আমরা এই কাজটা কি করতে পারবো যে আর্টিকেল 22 এর আমরা বলতে পারি 2 নম্বর প্যারাগ্রাফের নম্বর সাবসেকশন অনুযায়ী সাবমিশন অফ দ্য ডিসপিউট টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো আমরা এই জিনিসটা কি করতে পারি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সাবমিট করতে পারবো। আর এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের এই প্রবলেমটা আন্তর্জাতিক আদালতে তুলতে পারবো। যাই হোক, বিচার যাই হোক, আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা সামনে নিয়ে আসতে পারবো। তারপর আরবিট্রেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রসিডিওর সেট ইন অ্যানেক্স 4, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। বাট 3 নম্বর যদি আমরা দেখি, এখানে দেখেন যে ইফ দ্য পার্টিস টু দ্য ডিসপিউট হ্যাভ অ্যাকসেপ্টেড বোথ মিনস অফ ডিসপিউট সেটেলমেন্ট রেফারেন্স টু দ্য প্যারাগ্রাফ 2 অফ দিস আর্টিকেল, দ্য ডিসপিউট মে বি সাবমিটেড অনলি টু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আনলেস দ্য পার্টিস অ্যাগ্রিজ আদারওয়াইজ। তার মানে এখানে আমাদের দুইটা যে সলিউশন আছে, এই দুইটাতেই মানে দুইটা দল বা দুইটা পক্ষ সমাধান খুঁজে, তাহলে ওই সময় আমাদের কি করতে হবে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই জিনিসটা সাবমিট করতে হবে যদি দুইটা পার্টি অন্য কোনো মতামতে পৌঁছাতে না পারে। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা এই আর্টিকেল বা এই কনভেনশন অনুযায়ী আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের নদী আগ্রাসন আছে, এই নদী আগ্রাসন বন্ধের জন্য, তিস্তা সহ যত নদী আগ্রাসন রয়েছে এগুলো বন্ধের জন্য আমরা ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি দাঁড় করাতে পারি।